Dear viewers, আসসালামু আলাইকুম। I am মিজান রেশমি। আজকে আমি আলোচনা করব ক্লাস 8 এর ইংরেজি সাবজেক্টের হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্টে কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য পড়তে হবে এই সম্পর্কে। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ক্লাস 9 এর ইংলিশ সাবজেক্টের যে 5টি এক্সপেরিয়েন্স, এই 5টি এক্সপেরিয়েন্সে আমাদের হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য কি পড়তে হবে, আমাদের প্রিপারেশন কেমন হবে তা নিয়ে আলোচনা করেছিলাম। আমার এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে হবে এবং লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকতে হবে। আমি আজকে আমার টপিকে চলে যাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 8 এর সাবজেক্ট ইংলিশ। এই বিষয়ে আমাদের যে হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট যেটি হবে, এখানে আমাদের কি প্রিপারেশন নিতে হবে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্টে ক্লাস 8 এর জন্য 5টি চ্যাপ্টার বা এক্সপেরিয়েন্স রাখা হয়েছে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এক্সপেরিয়েন্স 1, 2, 3, 4, 5। এই 5টি এক্সপেরিয়েন্সের কিছু স্পেসিফিক বিষয় আছে, এগুলো আমরা আমাদের ক্লাসরুমে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করেছিলাম। আর এই বিষয়গুলো থেকেই তাদের যে সামেটিভ অ্যাসেসমেন্ট এখানে প্রশ্ন হবে। আমি প্রথমেই চলে যাই এক্সপেরিয়েন্স 1-এ কি আছে। আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিয়েন্স 1-এ যে টপিক, এই টপিকের নামটি হলো বিউটি ইন পোয়েট্রি। এবং এই টপিক থেকে যে বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে সেটি হলো সিমিলি, মেটাফর, ইমেজারি, রাইম স্কিম। তাহলে এই বিষয়গুলো আমাকে পড়তে হবে। এখন প্রথমেই আমি বলছি যে এখান থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। পরীক্ষায় একটি কবিতা দিবে, কবিতা বা পোয়েম দিয়ে আমাকে বলবে যে এই পোয়েমের রাইম স্কিম বের করতে হবে। সেই কবিতাগুলো বা পোয়েমগুলো আমার ইংলিশের যে টেক্সট বুক আছে সেই বই থেকেও দিতে পারে, অথবা বইয়ের বাইরে থেকেও কিন্তু আমাকে দিতে পারে। সুতরাং আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই পোয়েমের রাইম স্কিমটা কি হবে। এটা খুবই সহজ, কেউ যদি একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝে তাহলে কিন্তু রাইম স্কিমটা সে বের করতে পারবে। এরপরে একটি কবিতা দিয়ে তাকে বলতে পারে যে আইডেন্টিফাই দ্য simile or metaphor or images and explain them। অর্থাৎ কবিতা থেকে তাকে সিমিলি, মেটাফর, ইমেজ এগুলো বের করতে হবে এবং এগুলো কেন, কিভাবে এই কবিতার মধ্যে ব্যবহার করা হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। তাহলে এই দুইটা বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। কোন স্টুডেন্ট যদি সিমিলি, মেটাফর, ইমেজ এবং সে রাইম স্কিম সম্পর্কে ধারণা নেয় এবং প্র্যাকটিস করে বিভিন্ন পোয়েম নিয়ে, তাহলে আশা করছি এই টপিকে সে প্রশ্নে আনসার করতে পারবে। এরপরে আসছি এক্সপেরিয়েন্স 2-তে। আমাদের এক্সপেরিয়েন্স 2 এর টপিকটা হলো দ্য বিজু ফেস্টিভ্যাল এবং এখানে দুইটা টপিক সম্পর্কে আমাকে জানতে হবে। একটি হলো চেঞ্জিং ন্যারেশন, আরেকটি হলো সামারি রাইটিং। অনেকের ধারণা ছিল যে নিউ কারিকুলামে মনে হয় গ্রামার নাই। আমি আমার আরেকটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে নিউ কারিকুলামে গ্রামারগুলো কিভাবে দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই টপিকের মধ্যে গ্রামার আছে এবং সেটি হলো যে ন্যারেশন, আমাকে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট এটা আমাকে জানতে হবে। এখানে প্রশ্নটা এভাবে আসতে পারে, আমাকে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ দিয়ে বলবে যে এখানে কোন সেন্টেন্সগুলো ডিরেক্ট স্পিচ, কোন সেন্টেন্সগুলো ইনডিরেক্ট স্পিচ। আবার আমাকে বলতে পারে এখানে যে ডিরেক্ট স্পিচের যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে ইনডিরেক্ট করো। তাহলে আমাকে কিন্তু এই ন্যারেশনের যে রুলসগুলো আছে এই রুলসগুলো জানতে হবে। এবং আরেকটি বিষয় হলো সেটা হলো সামারি রাইটিং। সামারি রাইটিং কিন্তু আমরা অনেকে সামারি রাইটিং এর নিয়ম আমরা জানি না এবং না জেনে আমরা জাস্ট প্যাসেজ থেকে কয়েকটা লাইন তুলে দিই এবং মনে করি যে প্যাসেজ থেকে যদি কয়েকটা লাইন তুলে দিই তাহলে মনে হয় এটা সামারি হয়ে যাবে। আসলে ব্যাপারটি এমন না। আমাদের ওল্ড কারিকুলাম এবং নিউ কারিকুলামের মধ্যে স্পেসিফিক পার্থক্যটা হলো আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে দেখানো হয়েছে যে একটা সামারি কিভাবে লিখতে হয়, একটা সামারির সাইজ কেমন হয়, এই বিষয়গুলো কিন্তু আছে। সুতরাং এইটা স্টুডেন্ট যদি এই সামারিতে ভালো করতে হয় তাহলে
তাকে এই এই জিনিসগুলো জানতে হবে যে একটা সামারির সাইজ কেমন হবে, সামারিতে কোন বিষয়গুলো আনতে হবে, কোন বিষয়গুলো বাদ দিতে হবে, এই বিষয়গুলো জেনে যদি সে সামারিটা লিখে তাহলে সে সামারিতে ভালো করতে পারবে। তাহলে এই আমাদের যে এক্সপিরিয়েন্সে আমরা দুটো টপিক শিখব, একটা হলো চেঞ্জিং ন্যারেশন, আরেকটি হলো সামারি রাইটিং। এরপরে আমাদের এক্সপিরিয়েন্স 3-তে এই টপিকের নাম হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, এবং এখানে দুইটা টপিক আছে যেটা আমাদেরকে শিখতে হবে। একটি হলো ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, আরেকটি হলো সামারি রাইটিং ফ্রম স্পিচ অর ডায়ালগ। আমাদের এক্সপিরিয়েন্স 2-তেও কিন্তু সামারি রাইটিং ছিল, পার্থক্য হলো এখানে সামারি রাইটিং এর ক্ষেত্রে আগের মতো একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজকে আমাকে সামারি করতে বলবে। কিন্তু এখানে আমার কোনো একটা স্পিচ অথবা কোনো একটা কনভারসেশন বা ডায়ালগ দেওয়া থাকতে পারে, এই বিষয়টাকেও আমাকে সামারাইজ করে লিখতে জানতে হবে, এবং এটাই এখানে প্রশ্ন হবে। অর্থাৎ একটা ডায়ালগ দিয়ে দিবে, আমাকে বলবে যে এই ডায়ালগের সামারি লিখো। তাহলে একটা ডায়ালগ থেকে এবার সামারি লিখতে হয় সেই জিনিসটা আমাকে জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এরপরে হলো ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এটা একটা নতুন টপিক। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এটা প্রশ্নটা হবে এমন যেটা প্যাসেজ দেওয়া থাকবে, দিয়ে বলবে, অথবা সেটা একটা প্যাসেজ হতে পারে, সেটা একটা অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা একটা নোটিশ হতে পারে, দিয়ে বলবে যে এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা ডেসক্রাইব করো। অর্থাৎ এখানে কার মধ্যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা আছে, কিভাবে আছে, এটাকে ব্যাখ্যা করতে বলবে। তাহলে এটা যদি করতে হয় আমাকে জানতে হবে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আইডেন্টিফাই করার জন্য কি কি বিষয় আমাকে জানতে হবে, এগুলো আলোচনা করা আছে। এই বিষয়গুলো কিন্তু একটা স্টুডেন্ট জানতে হবে, তাহলেই সে কেবলমাত্র এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন হয় সেই প্রশ্নের আনসার সে করতে পারবে। এরপরে আমরা আসছি যে এক্সপিরিয়েন্স 4-এ প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং, এটা হলো এটার টপিকের নাম, এবং এখান থেকে শিখতে হবে যে প্যারাফ্রেজিং টেকনিক এবং ডেসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট। প্রশ্ন কেমন হবে, আমাকে একটা প্যাসেজ দিবে, দিয়ে বলবে যে এই প্যাসেজটাকে প্যারাফ্রেজ করো। তাহলে একটা প্যাসেজকে কিভাবে প্যারাফ্রেজ করতে হয় সেটা বইতে দেওয়া আছে। একটা প্যাসেজকে প্যারাফ্রেজ করার জন্য 3টা টেকনিক আছে। এই 3টা টেকনিক কি, একটা হলো তাকে সিনোনিম ইউজ করতে হবে, তাকে কানেক্টর ইউজ করতে হবে, তাকে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই 3টে বিষয় তাকে কিন্তু জানতে হবে। তা আমরা যখন কোনো একটা খাতা মূল্যায়ন করব তখন আমরা দেখব একটা স্টুডেন্ট এই 3টে স্টেপ ফলো করে সে প্যারাফ্রেজটা করতে পারছে কিনা। সুতরাং প্যারাফ্রেজিং এর জন্য আমাকে এই বিষয়গুলো জানতে হবে। এখানে একটা হিডেন গ্রামার আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে আমি যদি কোনো একটা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে একটা ভালো আইডিয়া আমার লাগবে। যেমন ধরা যাক যে এখানে অ্যাক্টিভ ভয়েস আছে, আমি এটাকে প্যাসিভ করতে চাচ্ছি, সুতরাং আমাকে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ বিষয়গুলো আমাকে জানতে হবে। আবার একটা সিম্পল সেন্টেন্স আছে, আমি এটাকে কমপ্লেক্স করতে যাচ্ছি, তাহলে একটা সিম্পল কীভাবে কমপ্লেক্স করতে হয় সেই বিষয়টা আমাকে জানতে হবে। বা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, আমরা এটাকে ইম্পারেটিভ করব, তাহলে অ্যাফার্মেটিভ টু ইম্পারেটিভ কিভাবে করতে হয় এই বিষয়টা আমাকে জানতে হবে। অর্থাৎ এই প্যারাফ্রেজিং এই টপিকটার জন্য হিডেন যে গ্রামার সেটা হলো আমাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই টপিকটা সম্পর্কে আমার ভালো আইডিয়া যদি থাকে তাহলে আমি আরো সুন্দরভাবে এই প্যারাফ্রেজিংটা করতে পারবো। তাহলে যারা একটু আপগ্রেড আছে, আগে থেকে পড়ালেখা করেছে, আমি বলবো তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই বিষয় সম্পর্কে তার একটা ভালো আইডিয়া থাকা প্রয়োজন আছে। এরপরে ডেসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট, এটা আমাদের এসএসসি এবং এইচএসসিতে সবসময় আসে, একটা গ্রাফ দেওয়া থাকবে বা চার্ট দেওয়া থাকবে, আমরা এটাকে ব্যাখ্যা করতে হবে, এরকম প্রশ্ন হয়। কিন্তু নিউ কারিকুলামে এটার পাশাপাশি আমাকে এরকম দিতে পারে যে সাপোজ ইউ হ্যাভ 4 মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে 4 জন সদস্য আছে, তুমি দেখো যে এই 4 জন সদস্য পরিবারে কে কত % কাজ করে। এবার এই পার্সেন্টেজগুলো দিয়ে একটা তুমি গ্রাফ তৈরি করো, এবার এই গ্রাফটাকে তুমি ডেসক্রাইব করো। এইভাবে নিজে গ্রাফ তৈরি করবে, নিজে ডেসক্রাইব করবে, এরকম হতে পারে। অথবা আবার অ্যাসেসমেন্টের মধ্যে একটা গ্রাফ আমাকে দিয়ে দিবে, এরপরে আমাকে সেটা লিখতে হবে। তাহলে আমাকে একটা গ্রাফ, একটা চার্ট কীভাবে ডেসক্রাইব করতে হয়, এটা এক্সপ্লেন করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হবে, না হলে কিন্তু আমি এই টপিকের আনসার করতে পারবো না। এরপরে আছে আমার এক্সপিরিয়েন্স 5-এ রাইটিং কোহেসিভলি, এবং এখান থেকে আমাকে পড়তে হবে যে কোহেসিভ ডিভাইস অ্যান্ড স্টেপস টু রাইট এ প্যারাগ্রাফ অর এসে।
অর্থাৎ কোহেসিভ ডিভাইস সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। এটা প্রশ্ন এমন হতে পারে, একটা প্যাসেজ বা স্টোরি দিয়ে আমাকে বলবে যে আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড রাইট দ্য পারপাস অফ ইউজিং দিস কোহেসিভ ডিভাইসেস। সো অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু নো হোয়াট ইজ কোহেসিভ ডিভাইস। আমরা অনেকে জানি না যে কোহেসিভ ডিভাইস আসলে তিনটা, একটা হলো প্রোনাউন, একটা হলো কনজাংশন, আর একটা হলো লিঙ্কার্স অর কানেক্টরস। সুতরাং এই যে একটা প্রোনাউন হি, এই হিটা আসলে কেন এখানে ইউজ করা হয়েছে, টু সাম অফ এটা একটা কানেক্টর, এটা এখানে কেন ইউজ করা হয়েছে, অথবা বাট এটা একটা কনজাংশন, এখানে এই বাট শব্দটি কেন ইউজ করা হয়েছে। সুতরাং আমাকে জানতে হবে যে কোনগুলো কোহেসিভ ডিভাইস এবং এগুলো কেন আমি সেন্টেন্সে ব্যবহার করব, এই বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হবে, কারণ এটা আমাকে লিখতে হবে। সুতরাং এই টপিক সম্পর্কে আমাকে একটা ভালো আইডিয়া আমার থাকতে হবে। এবং আরেকটি হলো কি, রাইটিং প্যারাগ্রাফ অর অ্যাসে। এটা হলো আমার এই এক্সপিরিয়েন্সের মধ্যে দেওয়া আছে যে কিভাবে একটা প্যারাগ্রাফ ডেভেলপ করতে হয়, 5টা স্টেপ দেওয়া আছে, অথবা আমাকে একটা অ্যাসে ডেভেলপ করতে হয়, এটা দেওয়া আছে। সুতরাং আমাকে যদি কোনো আননোন প্যারাগ্রাফ বা অ্যাসে পরীক্ষায় দেয়, তাতে আমি এই আনসারটা করতে পারি। তাহলে আমি আশা করছি যদি এই যে 5টা এক্সপিরিয়েন্সের মধ্যে যে টপিকগুলো আজকে আলোচনা করলাম, এই টপিকগুলো কিন্তু একটা স্টুডেন্ট অবশ্যই জেনে তাকে পরীক্ষার হলে যেতে হবে, তাহলেই কেবলমাত্র সে পরীক্ষায় এই প্রশ্নের আনসার করতে হবে। আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের 2টা পার্টের পরীক্ষা হবে। একটা হলো যেখানে সে গ্রুপ ডিসকাস, পেয়ার ডিসকাসে সে ফ্রেন্ডদের হেল্প পাবে, কিন্তু আরেকটা পরীক্ষা আছে যেটা হলো ইন্ডিভিজুয়ালি তাকে কিন্তু খাতায় লিখতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি যে পরীক্ষা তাকে খাতায় লিখতে হবে ও এখানে কিন্তু তার এই বিষয়গুলো থেকে তার প্রশ্ন আসবে। সুতরাং আমরা যারা অভিভাবক আছি, আমরা অনেকে চিন্তিত যে আসলে আমার বাচ্চাটা কি পড়বে, আমি নিজেই বুঝতে পারছি না আমি কি বলবো। তাদের জন্য এটা একটা খুব ভালো একটা সাজেশন হতে পারে। আপনার বাচ্চাকে জিজ্ঞেস করেন যে এক্সপিরিয়েন্স 1-এ তোমার এই জিনিসগুলো শেখা হয়েছে কিনা, এক্সপিরিয়েন্স 2-তে তোমার এই জিনিসগুলো শেখা হয়েছে কিনা, এবং তাকে প্রশ্ন করেন যে বলো যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এই জিনিসটা কি, প্যারাফ্রেজিং এর টেকনিকগুলো কি। আপনি যদি প্রশ্ন করেন তাহলে আপনি বুঝতে পারবেন সে আসলে কতটুকু পড়েছে বা তার কতটুকু পড়া উচিত। সবাই যদি এই জিনিসগুলো ফলো করে, আশা করছি পরীক্ষাটা অনেক ভালো হবে। সবাইকে ধন্যবাদ।